প্রথম পর্বে আমাদের 20 নম্বর পর্যন্ত হয়ে গেছিল। এখন শুরু হচ্ছে 21 নম্বর থেকে। দেখো তোমরা 21 নম্বরে কি আছে? এম ভরের দুটি ক্ষুদ্র কিন্তু ভারী গোলক একটি অনুভূমিক তলে আর ব্যবধানে আছে। তো দুটি এম ভরের এই একটা এই একটা, দুটিরই ভর এম। আচ্ছা, এরা পরস্পর আর দূরত্বে আছে। এবার গোলক দুটির কেন্দ্র সংযোগকারী রেখার মধ্যবিন্দুতে মহাকর্ষীয় বিভব কত? ঠিক মধ্যবিন্দুতে মহাকর্ষীয় বিভব চাই। তাহলে এই গোলক থেকে এই দূরত্বটা নিশ্চয়ই r/2, আর এই গোলকের কেন্দ্র থেকে দূরত্ব এটাও হবে r/2। ঠিক মধ্যবিন্দুতে বিভব, ধরো মধ্যবিন্দুটা আমি পি নাম দিলাম। বিভব তো স্কেলার রাশি, এটারও ভর এম, এটারও ভর এম। তাহলে পি বিন্দুতে বিভব দুটি ভরের জন্যই জাস্ট যোগ হয়ে যাবে। তাহলে পি বিন্দুতে মোট বিভব প্রথম ভরের জন্য বিভবের সূত্র তোমরা জানো, ভি ইকুয়াল টু, যদি গোলক বা বিন্দু ভরের কোনো বস্তু থাকে সেই বস্তুর থেকে আর দূরে বিভব হয় -gm/r। এটা বিভবের সূত্র। এবার দেখো তাহলে ভিপি প্রথম বস্তুর জন্য, এটার জন্য -gm/r/2 প্লাস আবার মাইনাস একই ভর gm/r/2, তার মানে দাঁড়াচ্ছে -2gm/r মাইনাস আবার 2gm/r, তাহলে দাঁড়াচ্ছে কত? -4gm/r। এটাই হচ্ছে ঠিক মধ্যবিন্দুতে বিভব -4gm/r। দেখো কোন অপশনটা হচ্ছে? ডি অপশন, -4gm/r। এটা খুবই সোজা অঙ্ক ছিল। পরের অঙ্কটাতে যাচ্ছি আমরা। 22 নম্বর। দেখো, চন্দ্রপৃষ্ঠ থেকে ভূপৃষ্ঠে নিয়ে আসা একখণ্ড পাথরের ভর অপরিবর্তিত থাকবে, না ভর পরিবর্তিত হবে। ভর তো পরিবর্তন হয় না, ভর ওজন পরিবর্তিত হবে। এখানে একটা ঠিক আছে, ভর পরিবর্তন হয় না, ওজন পরিবর্তিত হয়। ওজন পরিবর্তিত হবে না, ভর একই থাকবে কিন্তু ওজন পরিবর্তিত হবে। দেখো, ভর একই থাকবে, ওজন পরিবর্তিত হবে, এই অপশনটাই সব থেকে ঠিক। তাহলে ডি অপশন অ্যান্সার হচ্ছে এখানে ডি। কেন? যে কোনো একটা পাথরখণ্ড, এটা একটা পাথরখণ্ড, যেখানেই থাকুক না কেন এর ভর তো একই থাকবে, ভর সেম থাকে, আর ওজন ডিপেন্ড করবে জি এর উপরে। ওজন ডিপেন্ড করে জি এর উপরে। এবার চাঁদ থেকে ভূপৃষ্ঠে নিয়ে এলে ভর তো একই থাকবে, আর ওজন তাহলে চেঞ্জ হয়ে যাবে, কারণ চাঁদের পৃষ্ঠের জি আর ভূপৃষ্ঠের জি এক নয়। তাহলে ভর একই থাকবে কিন্তু ওজন পরিবর্তিত হবে, এটাই হবে আমাদের অ্যান্সার। এটা আরও সোজা ছিল। নেক্সট আমরা 22 নম্বরে আসি। 22 হলো, 23 নম্বরে আসি। পৃথিবীর পৃষ্ঠ থেকে উলম্বভাবে নিক্ষিপ্ত কোনো বস্তুর ক্ষেত্রে মুক্তিবেগের মান ভি। তাহলে এটা ভূপৃষ্ঠ আমি ধরে নিচ্ছি। এখান থেকে উলম্বভাবে মানে উপর দিকে যদি সোজা ছুড়ে দেওয়া যায় তাহলে মুক্তিবেগ ভি। যদি বস্তুটিকে উলম্ব দিকের সঙ্গে থিটা কোণে নিক্ষেপ করা হয় তবে মুক্তিবেগ কত হবে? আর এই মুক্তিবেগের সূত্র কি? আমরা যদি থিটা কোণ এইভাবে ছুড়ে দিই তাহলে মুক্তিবেগ কত হবে? এটা উলম্বভাবে ছুড়লে ভি,
আর এরকম তির্যকভাবে ছুড়লে, থিটা কোণে ছুড়লে মুক্তিবেগ কত হবে, এটাই তো। তো মুক্তিবেগের সূত্র কি? মুক্তিবেগ ভিই ইজ ইকুয়াল টু, দুটো সূত্র আমরা জানি, 2gm বাই আর এবং √2g ক্যাপিটাল আর। এখানে তো থিটা নেই, যে কোনো কোণেই তুমি ছুটতে পারো, মুক্তিবেগ কোণের উপর ডিপেন্ড করে না। তাহলে উলম্বভাবে ছুটলেও যা মুক্তিবেগ হবে, তুমি তির্যকভাবে ছুটলেও মুক্তিবেগ সেমই হবে। তাহলে তির্যক থিটা কোণে ছুটলে কখনোই মুক্তিবেগ ভি কস থিটা বা ভি সাইন থিটা বা ভি ট্যান থিটা এগুলো কোনোটাই হবে না। মুক্তিবেগ কোনো কোণের উপরই নির্ভর করছে না, এখানে কোণ থিটা নেই, সেই জন্য মুক্তিবেগ থিটা কোণে ছুটলেও ভি হবে, মুক্তিবেগ ভি, এটাই হবে। তার মানে অ্যান্সার কি হচ্ছে? অ্যান্সার হচ্ছে এ। নেক্সট, তেইশ হলো 24। কক্ষপথে প্রদক্ষিণরত একটি কৃত্রিম উপগ্রহের প্রয়োজনীয় অভিকেন্দ্র বল সরবরাহ হয়। এটাও অঙ্ক করার প্রয়োজন হবে না। অভিকেন্দ্র বল কোথা থেকে আসে? কক্ষপথে প্রদক্ষিণরত কৃত্রিম উপগ্রহ, কৃত্রিম উপগ্রহ ঘুরছে কার চারপাশে ঘুরে? পৃথিবীর চারপাশে ঘুরে। এটা আর্থ, এটা হচ্ছে স্যাটেলাইট। তাহলে স্যাটেলাইটের জন্য প্রয়োজনীয় অভিকেন্দ্র বল কে যোগান দেয়? পৃথিবীর মহাকর্ষ বল যোগান দেয়। তাহলে এখানে দেখো, ইঞ্জিনের জ্বালানি না, পরিত্যক্ত উক্ত গ্যাস নির্গমনের দ্বারা না, সূর্যের মহাকর্ষীয় আকর্ষণ না, পৃথিবীর মহাকর্ষীয় আকর্ষণ। তাহলে অ্যান্সার কি? ডি নম্বর। পৃথিবীর মহাকর্ষীয় আকর্ষণের জন্যই এটা ঘোরে। তার মানে এই মহাকর্ষ আকর্ষণ বলই অভিকেন্দ্র বলের যোগান দিচ্ছে। আচ্ছা, নেক্সট 25-এ যাচ্ছি। দেখো, কোনো গ্রহের চারিদিকে পরিভ্রমণরত দুটি উপগ্রহ এ এবং বি এর ব্যাসার্ধ 4r এবং r। আচ্ছা, কোনো গ্রহ, এটা একটা গ্রহ ধরে নিচ্ছি, এর চারপাশে ঘুরছে, একটু ছবিটা ঠিক করে নিই। একটা হচ্ছে 4r ব্যাসার্ধ, আরেকটা হচ্ছে r ব্যাসার্ধ। আচ্ছা, r ব্যাসার্ধটা ভেতরে দিলাম, আর এইটাকে দিলাম পৃথিবী। এটা পৃথিবী, পৃথিবী মানে গ্রহ এখানে। তাহলে এই ব্যাসার্ধ হচ্ছে আর, আর এইটা হচ্ছে 4r। 4r এ এবং বি, 4r এবং r, তার মানে এটা হচ্ছে এ উপগ্রহ, এটা হচ্ছে বি উপগ্রহ। তাহলে এ ঘুরছে 4r ব্যাসার্ধ নিয়ে, বি ঘুরছে r ব্যাসার্ধ নিয়ে। এর গতিবেগ বলা আছে 3v। তাহলে নিশ্চয়ই বি এর গতিবেগ কত? তাহলে বি এর গতিবেগ কত হবে? ধরো এটা নাম দিলাম v2, এটা কত হবে? v1 হচ্ছে 3v, v2 কত? কোথার থেকে আসবে? প্রদক্ষিণ বেগের ফর্মুলা তোমাদের জানাই আছে। প্রদক্ষিণ বেগ v ইকুয়াল টু √gm বাই r। তার মানে v ভ্যারিস 1/√r, gm কনস্ট্যান্ট। তাহলে আমি বলতে পারি v2/v1 ইজ ইকুয়াল টু √r1/r2। তাহলে v2 বার করতে হবে, v1 এর গতিবেগ 3v, r1 এর ব্যাসার্ধ 4r, r2 বি এর ব্যাসার্ধ r। তাহলে দেখা যাচ্ছে আর আর ক্যান্সেল, √4 মানে 2, মানে v2/3v ইজ ইকুয়াল টু 2। তাহলে v2 ইজ ইকুয়াল টু 6v। তাহলে বি উপগ্রহের বেগ 6v হচ্ছে অ্যান্সার। বি উপগ্রহের বেগ 6v, মানে সি নম্বর অ্যান্সার। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের
সি। নেক্সট 26, সূর্যকে ফোকাসে রেখে একটি গ্রহ উপবৃত্তাকার পথে সূর্যের চারদিকে ঘোরে। আচ্ছা, চিহ্নিত ক্ষেত্রফল দুটি সমান, কিন্তু ডিসি পথ এবি পথের চেয়ে ছোট। ডিসি পথ এবি পথের থেকে ছোট, ক্ষেত্রফল সমান। আচ্ছা, যদি এ থেকে বিতে যেতে গ্রহের সময় লাগে T1, এ থেকে বিতে যেতে সময় লাগছে T1, এটুকু যেতে, তাহলে সি থেকে ডিতে যেতে গ্রহের সময় T2, সি থেকে ডিতে সময় লাগছে T2। ক্ষেত্রফল কিন্তু সমান, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ক্ষেত্রফল সমান যদি হয়, আমরা কেপলারের যে দ্বিতীয় সূত্র, ক্ষেত্রফল পরিবর্তনের হার dA/dt, এটা ধ্রুবক হয়, এটা ধ্রুবক হয়। আচ্ছা, তার মানে কি সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করবে। তাহলে ক্ষেত্রফল সমান, তাহলে নিশ্চয়ই সময়ও সমানই হবে। তাহলে এবি পথ যেতে যদি T1 টাইম লাগে, সিডি পথ যেতে T2 টাইম লাগলে টাইম দুটো ইকুয়ালি হবে। ক্ষেত্রফল সমান বলে কেপলারের দ্বিতীয় সূত্র আমাদের বলল যে সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। ক্ষেত্রফল সমান, তাহলে সময় তাহলে সমানই হবে। T1 = T2। অ্যান্সার কোন অপশন হচ্ছে? অ্যান্সার হচ্ছে সি। হলো। নেক্সট 27, দেখো 27 নম্বর, পৃথিবীতে মুক্তিবেগের মান ভি। কোনো গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 4 গুণ, ঘনত্ব পৃথিবীর ঘনত্বের 9 গুণ, ওই গ্রহের মুক্তিবেগের মান কত? আচ্ছা, মুক্তিবেগ আমাদের দেখো পৃথিবীর ব্যাসার্ধ আর ঘনত্ব দিয়ে, মুক্তিবেগের মান ভি = 2gr। আচ্ছা, এবার দেখো তো, 2 × g, ঘনত্ব দিয়ে জি লেখা যায় 4/3 পাই ক্যাপিটাল জি আর রো। তো জি এর জায়গা আমি এটা বসাই, 4/3 পাই ক্যাপিটাল জি আর রো। আরেকটা এখানে আর আছে, তাহলে আরেকটা, তাহলে কি হচ্ছে √8/3 পাই জি r² রো। তার মানে এবার ধ্রুবক কি আছে, 8/3 পাই জি, এটুকু তো ধ্রুবক আছেই, ব্যাসার্ধ চেঞ্জ হচ্ছে আর ঘনত্ব চেঞ্জ হচ্ছে। তার মানে ভি ভ্যারিস, দেখো √r² রো, r² রো মানে হচ্ছে আরটা বাইরে আমি আনতে পারি, তাহলে ভি ভ্যারিস r√ρ। এইবার আমরা পৃথিবীতে মুক্তিবেগের মান দেওয়া আছে, তাহলে ওই গ্রহে মুক্তিবেগের মান কত? আমি তাহলে লিখতে পারি গ্রহে মুক্তিবেগ বাই পৃথিবীতে মুক্তিবেগ = আর গ্রহের ব্যাসার্ধ rp বাই পৃথিবীর ব্যাসার্ধ re √ গ্রহের ঘনত্ব ρp বাই পৃথিবীর ঘনত্ব ρe। এখন দেখো, গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 4 গুণ, গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 4 গুণ, তার মানে rp = 4re, তার মানে rp/re 4, এটা হলো। এবার ঘনত্ব পৃথিবীর ঘনত্বের 9 গুণ, গ্রহের ঘনত্ব পৃথিবীর ঘনত্বের ρe এর 9 গুণ, তার মানে ρp/ρe, এটা হচ্ছে 9, √9, তার মানে 4 × 3 মানে 12। কি আসলো আমাদের? এলো VP/VE = 12, তার মানে VP = 12 VE। ভূপৃষ্ঠে যে মুক্তিবেগ তার 12 গুণ বেশি হবে ওই গ্রহের পৃষ্ঠে মুক্তিবেগ। অ্যান্সার কোনটা হচ্ছে? অ্যান্সার হচ্ছে আমাদের বি। দেখো এখানে বি আছে। হলো, তারপরের প্রবলেমে চলে আসি। একটি উপগ্রহ
পৃথিবীর চারদিকে বৃত্তাকার পথে ঘুরছে। তাহলে একটা উপগ্রহ পৃথিবীর চারপাশে বৃত্তাকার পথে ঘুরছে, এটা পৃথিবী তার চারপাশে বৃত্তাকার পথে ঘুরছে হলো। এর রৈখিক বেগ ধ্রুবক। আহ রৈখিক বেগ কী করে ধ্রুবক হয়? রৈখিক বেগ তো বিভিন্ন জায়গায় বিভিন্ন হয়। ত্বরণ ধ্রুবক, ত্বরণও বিভিন্ন জায়গায় বিভিন্ন, কারণ তোমরা অন্ততপক্ষে ব্যাসার্ধমুখী ত্বরণ, যেটা অভিকেন্দ্র ত্বরণ, সেটা তো ব্যাসার্ধের দিকে হয় ত্বরণ। এইখানকার ত্বরণ এই দিকে, এইখানকার ত্বরণ এই দিকে, এখানে যখন থাকবে ত্বরণ এই দিকে, ত্বরণের দিক পরিবর্তন হচ্ছে। ত্বরণের দিক পরিবর্তন হয়, ত্বরণ ভেক্টর রাশি, তাহলে ত্বরণ পরিবর্তন হচ্ছে আমরা বলবো। আবার বেগও, বেগ স্পর্শক বরাবর, এইখানে বেগ এই দিকে, এইখানে বেগ এই দিকে, এখানে বেগ এই দিকে, বেগও ভেক্টর রাশি, বেগের দিক পরিবর্তন হচ্ছে। তাহলে বেগও পরিবর্তন হচ্ছে, এখানে বেগও পরিবর্তন হচ্ছে, ত্বরণও পরিবর্তন হচ্ছে। তাহলে বেগ ধ্রুবক নয়, ত্বরণও ধ্রুবক নয়, ত্বরণ পরিবর্তনশীল। হ্যাঁ, ত্বরণ তো পরিবর্তনশীল বটেই, ত্বরণ কিন্তু পরিবর্তনশীল। কৌণিক বেগ ধ্রুবক। আচ্ছা, ত্বরণ পরিবর্তনশীল এটা তো ঠিকই আছে, আবার কৌণিক বেগ ধ্রুবক এটাও কিন্তু ঠিক। পৃথিবীর চারপাশে যখন ঘুরবে তখন কৌণিক বেগের তো কোনো পরিবর্তন হয় না। যদি জড়তার ভ্রামক বেড়ে টেড়ে যেত তাহলে কৌণিক বেগের পরিবর্তন হতো। তাহলে এখানে কিন্তু দুটো অপশনই ঠিক আছে, ত্বরণ পরিবর্তনশীল এটাও ঠিক আছে, কৌণিক বেগ ধ্রুবক এটাও ঠিক আছে। এখানে এটা একটু কারেকশন করা দরকার। তাহলে অ্যান্সার আমাদের সিও হতে পারে, ডিও হতে পারে অ্যান্সার। হ্যাঁ, তাহলে অপশন সি আর ডি দুটোই হতে পারে। ত্বরণ পরিবর্তনশীল এটাও ঠিক। হ্যাঁ হ্যাঁ, যদি বলতো এখানে কৌণিক ত্বরণ, সেই ক্ষেত্রে শুধু ডি অ্যান্সার হতো। বা কৌণিক বেগের জায়গায় যদি কৌণিক ত্বরণ হতো, কৌণিক ত্বরণ তো থাকতো না, কৌণিক ত্বরণ শূন্যই হতো। যাই হোক, যেটাই হোক, এখানে দুটো অপশনই ঠিক হচ্ছে। ত্বরণ পরিবর্তনশীল এটাও যেমন ঠিক, কৌণিক বেগ ধ্রুবক। কৌণিক বেগের ডিরেকশন কোন দিক? এইভাবে যদি ঘোরে, কৌণিক বেগের ডিরেকশন না আউটওয়ার্ড, এই দিকে কৌণিক বেগের দিক, এবং এটা ধ্রুবক। এভাবে ঘুরলে তোমার রাইট হ্যান্ড থাম্ব রুল অনুযায়ী কৌণিক বেগের ডিরেকশন এইভাবে হবে, আউটওয়ার্ড হচ্ছে। তাহলে কৌণিক বেগও ধ্রুবক। এখানে কৌণিক বেগের মান তো স্থির, মানও স্থির, আবার ডিরেকশনও স্থির, সেই জন্য অ্যান্সার কিন্তু এখানে দুটোই হয়। আচ্ছা, নেক্সট আমরা আসি। তাহলে দুটোই হতে পারে, অপশন শুধু সি হবে না, এখানে ডিও হতে পারে। হ্যাঁ, একটু কারেকশন দরকার আছে। নেক্সট, বিজ্ঞানী এ একটি খনির খুব নিচে নামতে লাগলেন। আচ্ছা, বিজ্ঞানী এ একটি খনির খুব নিচে নামতে লাগলেন এবং বিজ্ঞানী বি বেলুনে করে উঁচুতে উঠতে লাগলেন। আচ্ছা, এটা পৃথিবী। এ নিচে নামতে লাগলেন, এ যাচ্ছে তাহলে এদিকে, আর বি উপরে উঠতে লাগলেন। বি, মহাকর্ষ বল তাদের উপর যেভাবে ক্রিয়া করে তা হলো এর উপর কমতে থাকে। হ্যাঁ, এর উপর কমতে থাকে, এটা ঠিক আছে। বি এর উপর বাড়তে থাকে না, বি এর উপরে কমতে থাকে, দুটোই কমতে থাকে। তোমরা জানো জি এর মান অন্ততপক্ষে যত হাইট বাড়লে জি এর মান কমে যায়, আবার গভীরতা যদি বাড়ে, এক্স গভীরতা বাড়লে জি এর মান সেই ক্ষেত্রেও কমে যায়। জি হাইয়েস্ট কোথায়? জি হাইয়েস্ট হচ্ছে অন দ্য সারফেস, জি হাইয়েস্ট অন দ্য সারফেসে সব থেকে জি বেশি হয়। আচ্ছা, তাহলে এ অপশন ভুল। বি অপশন দেখি, বি এর উপর কমতে থাকে না, হ্যাঁ বি এর উপর তো কমবে কিন্তু এর উপর বাড়তে থাকে, এটাও ভুল। উভয়ের উপর একই বল ক্রিয়া করছে না, বলের তো চেঞ্জ হবে, দূরে চলে যাচ্ছে বলের চেঞ্জ হবে। উভয়ের উপর বলের পরিমাণ কমতে থাকে, এটাই ঠিক। দুটোর উপরেই বলের পরিমাণ কমতে থাকে। এই যে হাইটে গেলে জি কমে যায়, আবার গভীরতায় গেলেও জি কমে যায়, উভয়ের উপর তাহলে বলের পরিমাণ কমতে থাকে। ডি অপশন রাইট, তাহলে অ্যান্সার হচ্ছে এখানে ডি। নেক্সট, আচ্ছা, একটি সুষম গোলকের ব্যাসার্ধ
আর এবং ভর ক্যাপিটাল এম। তাহলে একটা গোলক, এর ব্যাসার্ধ আর, আর এর ভর হচ্ছে এম। গোলকটির কেন্দ্র থেকে স্মল আর 1 এবং স্মল আর 2 দূরে মহাকর্ষীয় ক্ষেত্রের প্রাবল্যের মান যথাক্রমে F1 ও F2। আচ্ছা, প্রাবল্য, এটা যদি সুষম গোলক এবং নিরেট গোলক হয় সেই ক্ষেত্রে মহাকর্ষীয় প্রাবল্য তোমরা জানো বাইরের কোনো বিন্দুতে, আউটসাইডে আই, প্রাবল্য তোমরা জি দিয়েও ভাবতে পারো, অভিকর্ষজ ত্বরণ অনেক সময় প্রাবল্যকে আই দিয়ে লেখে, অনেক সময় ই দিয়েও লেখে, যাই লিখবে। তাহলে আউটসাইডে আই প্রপোর্শনাল টু 1/r²। জি এর ভ্যালু কি হয় আউটসাইডে? জি m/r²। তার মানে জি মানে এখানে আই ভ্যারিস 1/r²। আচ্ছা, আর ব্যস্তানুপাত সম্পর্ক, এবং ভেতরে কি হয়? ভেতরে জি এর ভ্যালু হয় জি m/r³ ইন্টু স্মল আর, gm/r³ ইন্টু স্মল আর। তার মানে ভেতরে জি এর সাথে আর প্রপোর্শনাল ডিরেক্টলি, এখানে জি এর সাথে r² ইনভার্সলি প্রপোর্শনাল, বাইরে আউটসাইডে হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল, স্কোয়ারের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, আর ভেতরের কোনো পয়েন্টে ডিরেক্টলি প্রপোর্শনাল। তার মানে যত ডিস্টেন্স বাড়বে ডিরেক্টলি প্রপোর্শনাল হয়। আচ্ছা, তার মানে বাড়তে থাকে, এখান থেকে যত সারফেসের দিকে আসবে জি এর ভ্যালু বা আই এর ভ্যালু, মহাকর্ষীয় প্রাবল্য, সেটা বাড়তে থাকে। আবার যখন সারফেস থেকে বাইরে যাবে তখন r² সূত্র অনুযায়ী কমতে থাকে, ইনভার্স স্কোয়ার ল অনুযায়ী কমতে থাকে। তোমরা গ্রাফটা তো জানো, শুরুতে আই বাড়ে তারপরে কমে যায়, এরকম। স্মল আর যখন ক্যাপিটাল আর এর সমান হয়, জি সর্বাধিক হয়, তখন এই জি এর ভ্যালু, সারফেসের যে জি এর ভ্যালু সেটার সমান হবে স্মল আর যখন, যেটাকে আমরা 9.8 বা 10 মিটার/সেকেন্ড স্কোয়ার বলছি। আচ্ছা, তাহলে আই আউটসাইডে আই ইনভার্সলি প্রপোর্শনাল, স্কোয়ারের ইনভার্সলি প্রপোর্শনাল, আর ইনসাইডে যদি আমি বলি সেটা আই ডিরেক্টলি প্রপোর্শনাল। এটা মাথায় রাখতে হবে ফার্স্ট। এখন দেখো ইনভার্সলি প্রপোর্শনাল স্কোয়ারের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল আছে কিনা। F1/F2 এই যে স্কোয়ার r1² r2² আছে, কিন্তু এখানে ডিরেক্টলি প্রপোর্শনাল আছে। দেখো ডিরেক্টলি প্রপোর্শনাল স্কোয়ারের সাথে ডিরেক্টলি প্রপোর্শনালের কোনো ফর্মুলা নেই, তাহলে বি হচ্ছে না আমাদের। আর একটা স্কোয়ার F1/F2 = r1² r2², এটাও তো ডিরেক্টলি প্রপোর্শনালি আছে। F1/F2 r1² r2 স্কোয়ারের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল নাই, তাহলে বি আর ডি তো হচ্ছেই না। এ আর সি এর মধ্যে একটা হবে, এ আর সির মধ্যে। এবার দেখো ডিরেক্টলি প্রপোর্শনাল কখন হবে? ভেতরে হবে ডিরেক্টলি প্রপোর্শনাল। তাহলে F1/F2, এটা আগে বলবো না, F1/F2 = r1/r2, মানে F ডিরেক্টলি প্রপোর্শনাল এখানে আছে ঠিকই এ নম্বরে, কিন্তু কোথায়? r1 <r, r2 <r। হ্যাঁ, মানে <r মানে কি? ভেতরেই হচ্ছে, এবং ডিরেক্টলি প্রপোর্শনাল হচ্ছে এ নম্বর। সি নম্বরটা দেখো একটু, সি নম্বরটা ডিরেক্টলি প্রপোর্শনাল আছে, সি নম্বরেও ডিরেক্টলি প্রপোর্শনাল আছে, বাট r1 <r, r2 <r। মানে বাইরের কথা বলছে, গোলকের বাইরে তো ডিরেক্টলি প্রপোর্শনাল হয় না, তার মানে সিও হচ্ছে না। তাহলে ইনভার্সলি প্রপোর্শনাল বাইরে হয়, আউটসাইডে হয় ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে বাইরে ইনভার্সলি প্রপোর্শনাল বি, আর ইনভার্সলির মধ্যে দুটো আছে, বি আর ডি। বি আর ডি, আর ইনভার্সলি প্রপোর্শনাল বি, আর ডি, আর ইনভার্সলি প্রপোর্শনাল সি। আর ইনভার্সলি প্রপোর্শনাল বি, আর ডি, আর ইনভার্সলি প্রপোর্শনাল সি। আর ইনভার্সলি প্রপোর্শনাল বি, আর ডি, আর ইনভার্সলি প্রপোর্শনাল সি। আর ইনভার্সলি প্রপোর্শনাল বি, আর ডি, আর ইনভার্সলি প্রপোর্শনাল সি।
ইনভার্স না, ডিরেক্টলি প্রপোর্শনাল আছে, তাহলে ডিরেক্টলি প্রপোর্শনাল তো কোনোটাতেই হবে না। বিআরডি হচ্ছে না, সি হচ্ছে না, কারণ এটা বলা আছে বাইরে, গোলকের বাইরে, গোলকের বাইরে, তার মানে এফ ভ্যারিস আর গোলকের বাইরে হয় না, গোলকের ভেতরে হয়, তার মানে এটাই ঠিক আছে। তো তোমাকে জানতে হচ্ছে এই যে এফ আউটসাইডে 1/r² সঙ্গে প্রপোর্শনাল, আর এফ ইনসাইডে ডিরেক্টলি প্রপোর্শনাল। ইনসাইড মানে হচ্ছে R1 R2 দুটোই লেস দেন আর, আর আউটসাইড মানে R1 এখানে R2 গ্রেটার দেন আর বলা আছে। তাহলে ইনভার্সলি প্রপোর্শনাল তো কোনো কোথাও নেই, স্কোয়ারের ইনভার্সলি প্রপোর্শনাল কোথাও নেই, বাট ডিরেক্টলি প্রপোর্শনাল আছে দুটোতে। ডিরেক্ট তার মানে এবার একটা আছে বাইরে, একটা আছে ভেতরে। একটা হচ্ছে বাইরে, বাইরে তো ডিরেক্টলি প্রপোর্শনাল হয় না, ভেতরেরটাই হবে। তাহলে অ্যান্সার হচ্ছে এ নম্বর। এ নম্বর হচ্ছে অ্যান্সার, কারেক্ট অপশন এ। তাহলে অ্যান্সার হচ্ছে এ। তাহলে এই দুটো জিনিস তোমাকে জানতে হবে, ভেতরে আর বাইরের ব্যাপারটা। নেক্সট 31, মনে করো মহাকর্ষীয় বল, আচ্ছা, মহাকর্ষীয় বল দূরত্বের n-তম ঘাতের ব্যস্তানুপাতিক। মহাকর্ষীয় বল এফ ব্যস্তানুপাতিক r⁴n, এটা বলা আছে। তার মানে এফ ইজ ইকুয়াল টু, মহাকর্ষীয় বল এফ জি নাম দিতে পারো, গ্র্যাভিটেশনাল ফোর্স k/r⁴n, এটা গিভেন। সূর্যের চারদিকে আর ব্যাসার্ধ বিশিষ্ট কোনো বৃত্তাকার কক্ষপথে একটি গ্রহের প্রদক্ষিণকাল, আচ্ছা, কাল তাহলে কত হবে? প্রদক্ষিণকাল আমরা তো এই ফর্মুলা দিয়ে বার করতেই পারি, এফ জি ইজ ইকুয়াল টু এফ সি, অভিকেন্দ্র বল। তাহলে এফ জি হচ্ছে k/r⁴n, আর অভিকেন্দ্র বল m ওমেগা² আর, মাঝখানে সূর্য, ক্যাপিটাল আর, যদিও এখানে ক্যাপিটাল আর ধরতে হবে। আচ্ছা, তাহলে k/r⁴n ইজ ইকুয়াল টু m, ওমেগা মানে 2π/t, তার স্কোয়ার মানে 4π² ইন্টু আর। আমাদের কি চাই? প্রদক্ষিণকাল। তার মানে t² ইজ ইকুয়াল টু 4π² t² ইজ ইকুয়াল টু 4π² নিচে আসবে কে, এখানে একটা আর আছে, আর r⁴n আসছে। তাহলে t² ভ্যারিস r⁴n+1। ও, একটা কনস্ট্যান্ট দিয়ে আনো, তাহলে t² ইকুয়াল টু, বা t t² ইজ ইকুয়াল টু k/r⁴n+1 লিখলাম। তাহলে t ইজ ইকুয়াল টু √k/r⁴n+1। √k মানে এটা আরেকটা কনস্ট্যান্ট, আর √r⁴n+1 এটা মানে হচ্ছে r⁴n+1/2। দেখো অপশন, k/r⁴n+1/2, অপশন এ। তাহলে অ্যান্সার হচ্ছে কোনটা? এ। দেখো প্রথমটাই আছে। হলো। নেক্সট m1 ও m2
ভরের দুটি বস্তু প্রথমে স্থির অবস্থায় অসীম দূরত্বের ব্যবধানে আছে। এরপর বস্তু দুটি মহাকর্ষীয় আকর্ষণ বলের প্রভাবে পরস্পরের দিকে অগ্রসর হলে যখন তাদের দূরত্বের ব্যবধান আর, তখন তাদের পরস্পরের দিকে আসার আপেক্ষিক বেগ কত হবে? আচ্ছা, প্রথমে কোথায় আছে? অসীম দূরত্বে। যখন এই ভরগুলো m1 m2 এরা অসীম দূরত্বে ছিল, তখন এদের মোট শক্তি ছিল, মোট শক্তি মানে পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি k1 u1 প্লাস k1 অসীমের ক্ষেত্রে। যখন অসীমে থাকবে তখন 0। যখন এরা r দূরত্বে এলো, এদের মধ্যে দূরত্ব যখন r, m1 আর m2, তখন তাদের পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি কত? পোটেনশিয়াল এনার্জি হচ্ছে মাইনাস জি m1 m2 বাই আর, আর কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ m1, সাপোজ প্রথমটার গতিবেগ v1, এটার গতিবেগ v2, হাফ m1 v1 স্কোয়ার প্লাস হাফ m2 v2 স্কোয়ার। এবার শক্তি সংরক্ষণ নীতি, যান্ত্রিক শক্তি সংরক্ষণ নীতি অনুসারে আমরা তো লিখতে পারি u2 প্লাস k2 নিশ্চয়ই অসীম দূরের যে শক্তি তার সমানই। তার মানে আমরা বুঝতে পারছি যে হাফ m1 v1 স্কোয়ার প্লাস হাফ m2 v2 স্কোয়ার মাইনাস জি m1 m2 বাই আর, এটা ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এবার আমরা v1 আর v2 এই দুটোকে আমাদের প্রথমে বার করতে হবে। একটা কাজ করি, m1 v1 স্কোয়ার লিখছি প্লাস m2 v2 স্কোয়ার লিখছি, 2 দিয়ে মাল্টিপ্লাই করে ওটাকে এই দিকে নিয়ে এলাম 2g m1 m2 বাই আর। আচ্ছা, এখন কি করব? একটা ইকুয়েশন থেকে তো আর দুটো ভি বার করা যাবে না। আচ্ছা, এবার দেখো আরেকটা ধারণা, সেটা হচ্ছে মহাকর্ষীয় আকর্ষণ বলের প্রভাবে যখন এরা আসবে, দুটো বস্তু, এদের গতিবেগ যখন v1 আর v2, যখন দূরত্ব r, ভরকেন্দ্রের কোনো স্থান পরিবর্তন হয় না, ভরকেন্দ্রটা একই জায়গায় থাকে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা লিখতে পারি m1 v1 প্লাস m2 v2 ভরকেন্দ্রের গতি, মানে ভরকেন্দ্রের যে ভরবেগের ভরকেন্দ্রের যে গতিবেগ, তোমরা জানো ভরকেন্দ্রের গতিবেগ ভিসিএম বা ভিসিওএম ইজ ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2 বাই m1 প্লাস m2, এটা হচ্ছে ভরকেন্দ্রের গতিবেগ। তো ভরকেন্দ্রের গতিবেগ শূন্য, তো ভরকেন্দ্রের গতিবেগ শূন্য মানে কি m1 v1 প্লাস m2 v2 ইজ ইকুয়াল টু শূন্য। আচ্ছা, তাহলে আমি এটা মুছে দিই, নিচেরটা জায়গা কম হয়ে যাবে। তাহলে ভরকেন্দ্রের গতিবেগ শূন্য বলে m1 v1 প্লাস m2 v2 ইজ ইকুয়াল টু 0। আমরা যদি স্কেলারের ফর্মে লিখি, জাস্ট মান হিসাবে লিখি, তাহলে m1 v1 ইজ ইকুয়াল টু m2 v2। আচ্ছা, এইখান থেকে আমরা কাজ করি, এখানে v1 স্কোয়ার আছে না, তাহলে স্কোয়ার করে দিলাম m1 v1 স্কোয়ার ইজ ইকুয়াল টু m2 স্কোয়ার v2 স্কোয়ার করে দিলাম। এবার m1 স্কোয়ার বাই m2 v1 স্কোয়ার ইজ ইকুয়াল টু m2 v2 স্কোয়ার। এবার দেখো ডান দিকে আমি একটা m2কে রাখলাম, v2 স্কোয়ার রাখলাম, আর একটা m2কে নিচে নিয়ে এলাম, তাহলে কি হলো m2 v2 স্কোয়ার এর ভ্যালুটা আমি পেলাম, এটা আমি এখানে বসাবো। এখানে বসালে দেখো m1 v1 স্কোয়ার প্লাস m2 v2 স্কোয়ার, সেটা কি এইমাত্র আমি করলাম m1 স্কোয়ার বাই m2 ইন্টু v1 স্কোয়ার, ডান দিকে 2g m1 m2 বাই আর তো আছেই। এবার দেখো v1 স্কোয়ার কমন,
তাহলে থাকছে, আচ্ছা m1ও কমন যাবে, m1 v1 স্কোয়ার কমন, তাহলে 1 প্লাস m1 একটা থাকছে আর m2 থাকছে নিচে, ইকুয়াল টু ডান দিকে যা আছে তাই 2g m1 m2 বাই আর। এইবার দেখো আমরা, আচ্ছা জায়গা কম হয়ে যাচ্ছে, জায়গা করে নিলাম, এটার পরে এই লাইন, তাহলে আমরা পাচ্ছি m1 দুই থেকে ক্যান্সেল করে দিয়ে v1 স্কোয়ার, এটা লসাগু করে দিচ্ছি, m2 নিচে, উপরে m1 প্লাস m2, বাদিকে ডান দিকে 2g m1টা ক্যান্সেল হয়েছে, তাহলে m2 বাই আর। তাহলে এবার v1 স্কোয়ার দাঁড়াচ্ছে আমাদের 2g m2 স্কোয়ার বাই আর ইন্টু m1 প্লাস m2, এটা v1 স্কোয়ার। তাহলে v1 কত হবে? v1 হবে রুট 2g বাই আর ইন্টু m1 প্লাস m2, রুটের বাইরে হচ্ছে m2, এই এটা v1। ঠিক v1-এর ভ্যালু যদি আমি যে কোনো একটা সমীকরণে বসাই, এটার মধ্যে বসাতে পারো, তাহলে v2 পাবে। তার মানে v2 কত হচ্ছে? v2 হচ্ছে m1 v1, মানে m1 বাই m2 ইন্টু v1। v1 মানে কি? 2g বাই আর m1 প্লাস m2, ব্র্যাকেটের বাইরে, রুটের বাইরে m2, তাহলে m2 ক্যান্সেল, এটা হচ্ছে 2g বাই আর m1 প্লাস m2 ইন্টু m1 হলো। এখন রিলেটিভ ভ্যালোসিটি বার করতে হবে, আপেক্ষিক বেগ, মানে অ্যান্সারটা কি হচ্ছে আমাদের? অ্যান্সারটা হচ্ছে v1 প্লাস v2 বার করতে হবে। v1 প্লাস v2 মানে হচ্ছে, দুটোকে প্লাস করে দাও, বিপরীত দিক থেকে আসছে, আপেক্ষিক গতিবেগ প্লাস হবে। তাহলে আমি এইখানটায় লাস্ট লিখছি v1 প্লাস v2, লাস্ট রেজাল্ট v1 প্লাস v2। দেখো v1 করা আছে, v1 v2-র মধ্যে একই জিনিস আছে, শুধু m1 আর m2 বাইরে আছে। তাহলে রুট ওভার 2g বাই আর ইন্টু m1 প্লাস m2, এটাকে কমন নিয়ে নিচ্ছি, রুট ওভার 2g বাই আর ইন্টু m1 প্লাস m2, এটুকু কমন রেখে প্লাস করলে একটা m1 থাকবে, একটা m2 থাকবে, এদের প্লাস, তার মানে m1 প্লাস m2 এটা দাঁড়াচ্ছে। এইবার নিচে m1 প্লাস m2 আছে, তার রুট, আর উপরে রুট নেই, রুট ছাড়া, তাহলে তো আমি লিখতেই পারি রুট ওভার 2g বাই আর, আর উপরে রুট ছিল না, এখন আমি নিচেরটাকে তুলে দিয়ে উপরেরটা রুট দিয়ে দিতে পারি, 2g বাই আর m1 প্লাস m2 তার রুট ওভার। দেখো এটা হচ্ছে আপেক্ষিক গতিবেগ, কোথায়? 2g বাই আর m1 প্লাস m2 রুট ওভার, হ্যাঁ এ নাম্বার হচ্ছে অ্যান্সার। তাহলে অ্যান্সার হচ্ছে এ, সঠিক অপশন। নেক্সট আসি, কোনো গ্রহের মুক্তিবেগ ভিই, কোনো গ্রহের মুক্তিবেগ ভিই, ওই গ্রহের পৃষ্ঠ থেকে ভি বেগে একটি বস্তুকে উপরের দিকে ছোড়া হলে বস্তুটি গ্রহের চতুর্দিকে উপগ্রহের মতো ঘুরতে থাকবে যদি, আচ্ছা দেখো মুক্তিবেগ ভি, তোমরা মুক্তিবেগের
মান জানো 11.2 কিলোমিটার পার সেকেন্ড, আমরা যদি পৃথিবী ধরে নিই। আর ওই গ্রহের পৃষ্ঠ থেকে একটা ভি বেগে বস্তুকে ছুড়ে দেওয়া হলো উপরে, গ্রহের চতুর্দিকে উপগ্রহের মতো ঘুরবে। গ্রহের যে বেগ হয়, অরবিটাল ভেলোসিটি আমরা বলি, প্রদক্ষিণ বেগ গ্রহের, সেটা হচ্ছে, তোমরা জানো, আমরা ভূপৃষ্ঠের খুব যদি কাছাকাছি ধরি নিই 2GR। আর মুক্তিবেগ কি হয়? মুক্তিবেগ কিন্তু 2GR, আর ভিও হচ্ছে, অরবিটাল ভেলোসিটি হচ্ছে GR। তার মানে দেখো ভিই কিন্তু, ভিই যেটা √2GR, তো 2GR মানে হচ্ছে √2 ইন্টু √GR। √2 মানে হচ্ছে √2 ইন্টু কি, ভিও, এটা ভিই। তাহলে গ্রহের চারপাশে একটা উপগ্রহ ঘুরবে এই অরবিটাল ভেলোসিটি যেটা ভিও, এই গতিবেগে ঘুরবে, ভিও গতিবেগে ঘুরবে। আচ্ছা, আর ভি গতিবেগ দিলে কি হবে? ওটা তার কক্ষপথ ছেড়ে চলে যাবে। তাহলে ভিই গতিবেগ দিলে কক্ষপথ ছেড়ে চলে যাবে, আর ভিও গতিবেগ দিলে ঘুরবে, এটা মিনিমাম গতিবেগ। তাহলে উপগ্রহের গতিবেগ সর্বোচ্চ কত হবে? অবশ্যই ভিই থেকে কম হতে হবে, আর ভিও থেকে, ভিওর সমান অথবা তার থেকে বেশি হতে হবে। সমান একটা চিহ্ন দেওয়া যেতে পারে। আর মুক্তিবেগের চাইতে কম হতেই হবে। তার মানে ভিও আবার কি? ভিও হচ্ছে ভিই বাই √2। দেখো এই যে এখানে দেখো, ভিও ইজ ইকুয়াল টু ভিই, ভিও ইজ ইকুয়াল টু ভিই বাই √2। দেখো ভি বাই √2, ভিওর ভ্যালুটা বসালাম, এর লেস দেন এর ইকুয়াল টু ভি, লেস দেন আর ইকুয়াল টু ভিই। অ্যান্সারটা আমাদের ভিই দিয়ে নিয়ে আসতে হবে। তাহলে একটা উপগ্রহ ঘুরবে, তার বেগ অবশ্যই ভি বাই √2 থেকে ভির মধ্যে থাকতে হবে। ভি বাই √2 মানে ভিও, এর থেকে কম হলে কি হবে? উপগ্রহ নিচে পড়ে যাবে, পৃথিবীতে চলে আসবে। উপগ্রহ ভিও গতিবেগের চাইতে কম হলে পৃথিবীতে আসবে। ভিওতে ঘুরলে বৃত্তাকার পথে ঘুরবে, তোমরা জানো। ভিওর চাইতে একটু বেশি গতিবেগ হলে উপবৃত্তাকার পথে ঘুরবে, কিন্তু ঘুরবে। আর যদি ভি হয়ে যায় তাহলে চলে যাবে। ভি সমান হলে প্যারাবোলিক পথে, তারপরে হাইপ্যারাবোলিক পথে, আরও বেশি গতিবেগ দিলে হাইপ্যারাবোলিক পথে যাবে। তাহলে দেখা যাচ্ছে অবশ্যই উপগ্রহের গতিবেগ হতে হবে মুক্তিবেগের চাইতে কম, আর তার কক্ষীয় গতিবেগ, প্রদক্ষিণ বেগ, তার চাইতে বেশি অথবা তার সমান হলেও হবে। তার মানে এই কন্ডিশনটা কোথায় আছে তুমি খুঁজতে পারো। ভি বাই √2 লেস দেন ভি, লেস দেন 2ভি, না বি নম্বর, ভি বাই √2 লেস দেন ভি, লেস দেন ভি, হ্যাঁ বি নম্বর। সি নম্বর হবে না, ডি নম্বর এটাও হবে না, বি নম্বর অ্যান্সার। অ্যান্সার হচ্ছে বি। হলো। তারপর দুটি উপগ্রহ পৃথিবীর কেন্দ্র থেকে আর এবং r+Δr দূরের দুটি বৃত্তাকার কক্ষপথে পৃথিবীর চারদিকে ঘুরছে। এদের প্রদক্ষিণকাল যথাক্রমে টি এবং t+Δt। ডেল্টা আর ভেরি স্মলার দেন আর, অ্যান্ড ডেল্টা টি অলসো স্মলার দেন টি। তাহলে পৃথিবী এটা কেন্দ্র থেকে আর দূর, আর r+Δr দূর আরেকটা, দুটি উপগ্রহ ঘুরছে। এটা আর, এটা r+Δr।
এর ঘোরার প্রদক্ষিণকাল টি, আর এটা টি প্লাস ডেল্টা টি। কী করতে হবে? ডেল্টা টির ভ্যালু বের করতে হবে। ডেল্টা টি আমরা কি করে বের করব? দেখো, আমরা তো জানি কেপলারস থার্ড ল, টি স্কোয়ার ভ্যারিস আর কিউব। তাহলে আমি লিখতেই পারি টি প্লাস ডেল্টা টি তার স্কোয়ার বাই টি স্কোয়ার, এটার স্কোয়ার বাই এটার স্কোয়ার ইজ ইকুয়াল টু আর প্লাস ডেল্টা আর তার কিউব এবং স্মল আর কিউব। এটা আমরা লিখতে পাচ্ছি। আচ্ছা, পারলাম। তাহলে টি প্লাস ডেল্টা টি বাই টি, এদিকে স্কোয়ারটা তুলে দিলাম। তাহলে এদিকে আমি আর প্লাস ডেল্টা আর বাই আর এটার টু দি পাওয়ার 3/2 লিখতে পারি। তাহলে এখানে দেখো 1 প্লাস ডেল্টা টি বাই টি, আর এখানে 1 প্লাস ডেল্টা আর বাই আর টু দি পাওয়ার হোল টু দি পাওয়ার 3/2। এখন একটা বিষয় বলা আছে, ডেল্টা আর এর চাইতে খুব স্মল, সেই জন্য তোমরা জানো 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন যদি হয়, এক্স যদি স্মল হয় তাহলে 1 প্লাস এন এক্স লেখা যায়, এটাকে নিয়ারলি ইকুয়াল টু হয় বাইনোমিয়াল থিওরেম থেকে। যদি স্মল হয় ডেল্টা আর, তাহলে সেই ক্ষেত্রে আমি অবশ্যই লিখতে পারবো 1 প্লাস ডেল্টা টি বাই টি, বাদিক ডান দিক 1 প্লাস পাওয়ার সামনে চলে আসবে 3/2 ইন্টু ডেল্টা আর বাই আর। এবার 1 1 ক্যান্সেল, ডেল্টা টি বাই টি ইকুয়াল টু 3/2 ডেল্টা আর বাই আর। ডেল্টা টি চাই আমাদের 3/2 ডেল্টা আর বাই আর ইন্টু টি। দেখো কোথায় আছে, 3/2 ডেল্টা আর বাই আর, 3/2 ডেল্টা আর বাই আর ইন্টু টি, এ নম্বর। তাহলে অ্যান্সার হচ্ছে এ। 34, লাস্ট 35 করব। আর ব্যাসার্ধ বিশিষ্ট পৃথিবী পৃষ্ঠ থেকে একটি রকেটকে ভি বেগে উপরের দিকে ছোড়া হলো। তাহলে একটা রকেটকে উপরের দিকে ছোড়া হলো, ব্যাসার্ধ আর পৃথিবীর হলো, ভি বেগে ছুড়ে দেওয়া হলো। বায়ুর বাধাকে উপেক্ষা করলে রকেটটি যে সর্বাধিক উচ্চতা পর্যন্ত উঠবে তার মান, এটা কত হাইট পর্যন্ত উঠবে, এইচ বার করতে হবে। তাহলে ভূপৃষ্ঠে মোট শক্তি আর এইচ উচ্চতায় মোট শক্তি সমান করে দেব। দেখো ভূপৃষ্ঠে আমি বলতে পারি গতিশক্তি দেওয়া হচ্ছে, ধরো ভি গতিবেগে ছুটলে গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার। এটা আমরা কী করছি, কে ওয়ান প্লাস ইউ ওয়ান করবো ভূপৃষ্ঠের ক্ষেত্রে। কে ওয়ান এখানকার মোট শক্তি কে ওয়ান প্লাস ইউ ওয়ান, আর এইচ উচ্চতায় মোট শক্তি কে টু প্লাস ইউ টু ইকুয়াল করবো। তাহলে কে ওয়ান প্লাস ইউ ওয়ান কত ভূপৃষ্ঠের ক্ষেত্রে, গতিবেগ ভি, আর ইউ ওয়ান মানে স্থিতিশক্তি মাইনাস জি এম এম বাই ক্যাপিটাল আর। এবার এইচ উচ্চতায় কত হবে, এইচ উচ্চতায় কে টু প্লাস ইউ টু, ওখানে গিয়ে স্থির অবস্থায় আসবে, উপরে গিয়ে সর্বাধিক উচ্চতা, তাহলে গতিবেগ শূন্য মানে গতিশক্তি শূন্য, মাইনাস ওখানে স্থিতিশক্তি আসবে জিএমএম বাই আর প্লাস এইচ। তাহলে দুটো ইকুয়াল করো, এই দুটো, তো তুমি পাবে হাফ এম ভি স্কোয়ার মাইনাস জি এম এম বাই আর ইকুয়াল টু মাইনাস জি এম এম বাই আর প্লাস এইচ। আচ্ছা, স্মল এম কেটে যাচ্ছে সবার থেকে, কমন নিলে। আরেকটা কাজ করতে পারি আমরা, ভি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ভি স্কোয়ার মাইনাস 2 জি এম বাই আর, 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি দুই দিকে, মাইনাস 2 জি এম
বাই আর প্লাস এইচ, এটুকু হলো। আচ্ছা, ক্যাপিটাল এম নেই, স্মল জি আর ক্যাপিটাল আর দিয়ে আনতে হবে। খুব সহজ ব্যাপার। তাহলে ভি স্কোয়ার মাইনাস টু জি এম মানে জি আর স্কোয়ার বাই আর ইকুয়াল টু মাইনাস টু আবার জি আর স্কোয়ার বাই আর প্লাস এইচ। জি এম মানে জি ইন্টু আর স্কোয়ার, এটা বসানো হলো। আমাদের চাই এইচ, ঠিক আছে। এখানে আর আর ক্যান্সেল, তাহলে আমরা পাচ্ছি আর প্লাস এইচ ইজ ইকাল টু টু জি আর স্কোয়ার বাই ভি স্কোয়ার মাইনাস টু জি আর। বাস এইচ হয়ে গেল আমাদের, টু জি আর স্কোয়ার বাই ভি স্কোয়ার মাইনাস টু জি আর মাইনাস আর। তাহলে একবার এলসিএম করে দিই, ভি স্কোয়ার মাইনাস টু জি আর স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ইন্টু আর মাইনাস মাইনাস প্লাস টু জি আর স্কোয়ার। টু জি আর স্কোয়ার ক্যান্সেল। আচ্ছা, কি দাঁড়াচ্ছে আমাদের? মাইনাস ভি স্কোয়ার বাই আর হতেই পারে, তাহলে এইটাকে আগে নিয়ে আসলেই হবে। ভি স্কোয়ার বাই আর উপরে মাইনাস আছে একটা, তাহলে এইটাকে টু জি আর সামনে লিখে নিচে ভি স্কোয়ারটা পরে লিখলাম। এইচ হলো, এই ফর্মে কি আছে? ভি স্কোয়ার আর না, শুধু উপরে আর। তাহলে ভি স্কোয়ার দিয়ে আমি যদি ডিভাইড করে দিই, তাহলে আর বাই টু জি আর বাই ভি স্কোয়ার, টু জি আর বাই ভি স্কোয়ার মাইনাস ওয়ান, আর বাই টু জি আর বাই ভি স্কোয়ার মাইনাস ওয়ান। ভি স্কোয়ার দিয়ে উপরে নিচে ডিভাইড করে দেওয়া হলো। দেখো এ নম্বর, অ্যান্সার ইজ এ। তাহলে এ নম্বর হচ্ছে অ্যান্সার। তাহলে আজকে শেষ করছি, ভালো থাকবে।